আমরা দেখছি অদূর ভবিষ্যতে আওয়ামী লীগ ফিরে আসার রাস্তাটি পরিষ্কার হয়ে যাবে। কিন্তু এখন পাস্টেশনের মধ্যে আছে। পাস্টেশনটা কি রকমের পাস্টেশন? তারা কেউ কেউ বলছে আমাদের মৃত্যু ছাড়া কোনো উপায় নেই, কেউ কেউ বলছেন যে সেফ এক্সিট খুঁজছে। শুধু তারা নয়, যেসব উপদেষ্টা আছে উপদেষ্টারাও নাকি সেফ এক্সিট খুঁজছে। তো এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য তারা কখনো জামাতের কাছে গিয়েছে, কখনো তারা নতুন রাজনৈতিক দল করার চেষ্টা করেছে, তারা কখনো বিএনপির কাছে ধর্ণা দিয়েছে, জামাতের কাছে ধর্ণা দিয়েছে। যত জায়গায় ধর্ণা দিয়েছে তাদের কিন্তু বাঁচার পথ, ক্রেডিবল কোনো সোর্স তারা খুঁজে পাচ্ছিল না। শেষ পর্যন্ত তারা ডক্টর ইউনূসকে দিয়ে একটি নতুন যুগের সূচনা করার চেষ্টা করছে। সেটি কি? ডক্টর ইউনূস এখন নানানভাবে এখন যে গর্তের মধ্যে পড়ে গেছে সেই গর্ত থেকে ওঠার চেষ্টা করছে। কেননা বাংলাদেশে আপনি যদি সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, আপনারা একটা জিনিস খেয়াল করে দেখেন, বাংলাদেশে 18 কোটি মানুষ, 6 কোটি মানুষ উচ্চবিত্ত, মধ্যবিত্ত বা নিম্ন মধ্যবিত্ত, আর বাকি 12 কোটি মানুষ কিন্তু গরিব মানুষ। এটা কিন্তু একদম সোজা কথা। বাংলাদেশের যে মানুষের 3000-এর কাছাকাছি 2600-2700 পাউন্ড, যে 2800 পাউন্ড যে মাথাপিছু আয়, এই মাথাপিছু আয়ের বড় অংশই হচ্ছে উচ্চবিত্ত, ধনিক শ্রেণী, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তের হাতে। আর বাকি যারা নিম্নবিত্ত তাদের আয় কিন্তু বছরে $1000-এরও নিচে। তাহলে আপনি খেয়াল করে দেখেন, এই যে মানুষ, এই $1000 নিচে আয়ের যে মানুষরা, তারা কিন্তু গরিব, গরিবের মধ্যে মধ্য গরিব আর অতি গরিব, এই 3 শ্রেণীতে বিভক্ত। এই মানুষদের জীবন যেখানে ছিল, কর্মসংস্থান করেছিল গত সরকার, লক্ষ লক্ষ মানুষকে বিভিন্ন প্রজেক্টে বিভিন্নভাবে কাজ দিয়েছিল, গার্মেন্টস ফ্যাক্টরি ভালো কাজ করতেছিল, সেটা একটা পর্ব। দ্বিতীয়টি হলো যাদের কাজ ছিল না তাদেরকে নানানভাবে বিজিএফ কার্ড, বিধবা ভাতা, বয়স্ক ভাতা এবং দুস্থ ভাতা দিয়ে নানানভাবে তাদেরকে সামাজিকভাবে সুষ্ঠুভাবে টিকিয়ে রাখার চেষ্টা হয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে। কিন্তু প্রধানমন্ত্রী শেখ হাসিনা চলে যাওয়ার পর লক্ষ লক্ষ, 36 লক্ষ মানুষ কাজ হারিয়েছে। কারা কাজ পেয়েছে সেটা পরের কথা। 36 লক্ষ মানুষ বেকার হয়ে গেছে। এই বেকার হয়ে যাওয়া মানুষের মধ্যে বেশিরভাগই হচ্ছে, আমরা যে 12 কোটি মানুষের কথা বলছি সেই 12 কোটি মানুষের মধ্যে পড়ে। তাহলে দেখেন, এই 36 লাখ মানুষের মধ্যে যদি 5 জন করে ধরেন, 5-30-150, মানে 1.5 কোটি মানুষ একদম না খাওয়ার অবস্থায়। এই অবস্থা থেকে মানুষকে যদি আপনি জিজ্ঞেস করেন যে ডক্টর ইউনূসের সরকার বা ছাত্র জনতা যারা দেশটাকে আজকের জায়গায় নিয়ে এসছে, মবের মাধ্যমে, ফ্যাক্টরি পোড়ানোর মাধ্যমে, মানুষের বাড়িতে আক্রমণ করার মাধ্যমে এই দেশটাকে যে ডিরেল করে দেওয়া হয়েছে, তাদের প্রতি মানুষের মনোভাব কি? মানুষ তাদেরকে এখন যেখানে পাবে সেখানেই পিটাবে, এরকম একটা অবস্থা হয়েছে। আওয়ামী লীগের প্রতি কেউ খুশি ছিল, কেউ অখুশি ছিল, এটা সত্যি। কিন্তু আজকে যারা আছে তাদের প্রতি অলমোস্ট এভরি সিঙ্গেল বডি ক্রুদ্ধ। এই অবস্থায় ডক্টর ইউনূস চিন্তা করলেন যে তার জীবনের সফলতা যত, এই সফলতাগুলো তো মূলত এসছে 4টা দেশের হাত ধরে। এক হলো আমেরিকা, 2 হলো নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক। এই নরওয়ে, সুইডেন, ডেনমার্ক এবং আমেরিকা মিলে ডক্টর ইউনূসকে পৃথিবীতে তুলে ধরেছে। এবং এই আমেরিকার প্রেসক্রিপশন মতো ডক্টর ইউনূস নরওয়ে, সুইডেন এবং ডেনমার্কে বিভিন্ন রকমের প্রকল্প, বিভিন্ন রকমের সুযোগ সুবিধা দিয়ে, নরওয়ে তো টেলিনয়ের কোম্পানিকে দিয়ে কোটি কোটি, বিলিয়ন বিলিয়ন টাকা বাংলাদেশ থেকে বিদেশে যাইতে সহযোগিতা করেছে ডক্টর ইউনূস। তখন এই 3 দেশ দুতিয়ালি করেছে আমেরিকা সহ, যে ডক্টর ইউনূসকে অর্থনীতিতে নোবেল না দেওয়া গেলেও একটি সান্ত্বনা পুরস্কার হিসেবে শান্তিতে যেন নোবেল দেওয়া হয়। এবং সেই নোবেল পাওয়ার পরে ডক্টর ইউনূস আসমানে উঠে গেছেন এবং তিনি বলছেন আমাদের বুক ফুলে 10 হাত হয়ে গেছে। আমি তার বক্তৃতাতেই শুনেছি, সাদেক হোসেন খোকা, ঢাকার মেয়র, একটি সংবর্ধনা দিয়েছিলেন। সেই বক্তৃতায় তিনি বলেছিলেন যে বাঙালির বুক 10 হাত ফুলে গেছে। সেই 10 হাত ফোলা বাঙালি এখন ভিক্ষার সাজে নিয়ে মাঠে মাঠে ঘুরতেছে। কে বানিয়েছে? ডক্টর ইউনূস। তো এখন ডক্টর ইউনূস এর একটি গেটওয়ে খুঁজতেছেন, কিভাবে এখান থেকে বেরিয়ে আসা যায়। তার অংশ হিসেবে
তিনি নরওয়ে, সুইডেন এবং ডেনমার্ক এই 3টি দেশের রাষ্ট্রদূতকে নিয়োগ করেছেন আওয়ামী লীগের সাথে একটি সমঝোতা করার জন্য, যার ফলশ্রুতিতে এই সাবের হোসেন চৌধুরীর বাসায় একটি মিটিংয়ের গুঞ্জন শুনি। এই 3টি দেশের রাষ্ট্রদূতরা গিয়ে সাবের হোসেনের সাথে দেখা করেছেন। আচ্ছা, দেখা করার পরে কি হবে, কি হয়েছে, সেই বিষয়টি এই সময়ে এই মুহূর্তে আলোচনা করছে না। তারপরে আরেকটি জিনিস দেখেন, ডক্টর ইউনূসের মন্ত্রিসভায় যারা আছেন তাদের অনেকেই ভারতকে বলেছেন চোখে চোখ রেখে কথা বলবেন। ভারতের এমন একটি বাংলাদেশি মানচিত্র প্রকাশ করেছিলেন যেটি ভারতের একটা বিশেষ অংশকে বাংলাদেশের মানচিত্রের ভিতরে ঢুকিয়ে ফেলেছে। তারপরে আরও অনেকভাবে ভারতকে নিগৃহীত করে কথা বলেছেন। অন্যদিকে জামাতে ইসলামী এবং এনসিপির ভিতরে লুকিয়ে থাকা ওই পাকিস্তানের পেতাত্তারা প্রতিদিন পাকিস্তানের মন্ত্রীদেরকে, সচিবদেরকে বাংলাদেশে এনে দেখাচ্ছেন যে ভারত আমাদের বন্ধু নয়, পাকিস্তানে আমাদের বন্ধু, মুসলিম ভাই হ্যাঁ না, ওই মুসলিম ভাইদেরকে এনে এনে দেখাচ্ছেন। এবং ডক্টর ইউনূস আমেরিকাতে গিয়ে সাইড লাইনে এই পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথেও একটি মিটিং করেছেন। এর ফলে এখন ডক্টর ইউনূস কিন্তু আর কোনো গেটওয়ে খুঁজে পাচ্ছেন না। তখন ডক্টর ইউনূস এখন প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ভারতে আছে সেই ভারতের সাথে আস্তে 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 কাছে ভিড়তে শুরু করেছেন, ভারতের সাথে দেন দরবার শুরু করেছেন বলে আমরা শুনেছি। অর্থাৎ এখন ডক্টর ইউনূস বুঝছেন যে এই বাংলাদেশ থেকে বাইরে হওয়ার পথ দুইটা, একটা হলো বঙ্গোপসাগর, লোনা জল, আর 3 দিক দিয়ে ইন্ডিয়া। এখন হয় ইন্ডিয়া দিয়ে বাইরে হইব, আর ওই একটা কোণা আছে দক্ষিণ পূর্ব কোণ, সেই কোণায় অল্প একটু জায়গা দিয়ে পাহাড়ি এবং মিয়ানমার ডক্টর ইউনূসকে পাইলে বাঁশ ডলা দিবে। কারণ ডক্টর ইউনূস আমেরিকার অস্ত্র বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে মানবিক করিডোর বলে মিয়ানমারে ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করেছেন এবং করছেন এবং করেছেন, যার কারণে মিয়ানমারও তাকে জায়গা দেবে না। তাহলে মিয়ানমার বাদ দিলে আর বঙ্গোপসাগর বাদ দিলে ওনার জন্য এক্সিট কিন্তু ভারত ছাড়া কোনো উপায় নেই। এই অবস্থায় ডক্টর ইউনূস বুঝতে পেরেছেন, আপনারা জানেন পূজার সময় 1200 মেট্রিক টন ইলিশ মাছ দিয়েছেন, আমের সিজনে আম পাঠিয়েছেন। কেন? ভারত কি আম চেয়েছিল? ভারত কি পূজার ইলিশ চেয়েছিল? চায়নি, উনি দিয়েছেন। কেন দিয়েছেন? কারণ উনি চান যে উনার আসলে ডক্টর আসিফ নজরুলদের, এই ফারুকিদের এই এক্সিট পাওয়ার একটি রাস্তা, সেটি হচ্ছে ভারত, সেটি হচ্ছে আওয়ামী লীগ, যার জন্য 2টি পয়েন্টে আলোচনা শুরু হয়েছে। একটি পয়েন্ট বাংলাদেশের ভিতরে সাবের হোসেন চৌধুরীকে সেই পয়েন্টের নেতা হিসেবে তারা মনে করছেন, আর দ্বিতীয় পয়েন্টটি হচ্ছে ভারত তাদের সাথে এখন প্রতিনিয়ত যোগাযোগ বাড়িয়ে দিয়েছেন। এই দুটির মূল কারণ হচ্ছে ডক্টর ইউনূসের যে পালিত পুত্ররা আছে, এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, এই হাসনাত, সন্ত্রাসী হাসনাত, যিনি বহু মানুষের বাড়িঘর পুড়িয়েছেন, তারপরে বাটপার সার্জিস, তারপরে জঙ্গি ওই যে ইয়েতে আমেরিকাতে গিয়ে হাত না মিলিয়ে চলে আসলো ছেলেটা, তারপরে তাসনিফ যারা, এইরকমভাবে এই প্যাট মোটা হয়ে গেছে আরেকটা ছেলে মন্ত্রী ছিল, এদেরকে এখন এরা প্রকাশ্যে টেলিভিশনে এসে বলছে যে আমরা সব ফাঁস করে দিব, আমাদের এখন জীবন কি বলবো, মৃত্যু এখন খুব কাছাকাছি। এই অবস্থায় ডক্টর ইউনূস একটু চিন্তায় পড়ে গেছেন, তারা যদি সব ফাঁস করে দেয়, তাদের চিন্তায়, তাদের কথায়, ডক্টর ইউনূসের বুদ্ধিতেই কিন্তু তারা যমুনার সামনে গিয়ে আওয়ামী লীগ এবং ছাত্রলীগকে নিষিদ্ধের দাবি তুলেছিল, আর ডক্টর ইউনূস কলমের খোসা দিয়ে নিষিদ্ধ করলেন তাদের কর্মকাণ্ড। এর ফলে কি হয়েছে বাংলাদেশে, আওয়ামী লীগ যখন রাস্তায় নেই, মাঠে নেই। একটা জিনিস খেয়াল করে দেখেন, কোনো একটা স্কুলে যদি একজন টিচার নিয়োগ করার জন্য আপনি যদি একটি দরপত্র আহ্বান করেন, আপনি বললেন যে যারা MA পাস তাদেরকে আমি নিতে চাই, কিন্তু দেখা গেল এই গ্রামে, এই অঞ্চলে, এই সমাজে MA পাস কোনো লোক নেই। তাহলে আপনি নেমে আসলেন আমি BA পাস চাই, BA পাসও পাওয়া গেল না, তাহলে আপনি কি করবেন? ইন্টারমিডিয়েট চাই, ইন্টারমিডিয়েট না পাইলে আপনি চাইবেন ম্যাট্রিক পাস, আর ম্যাট্রিক পাসও যখন পাওয়া যাবে না তখন আপনি চাইবেন যে কেউ হলেই হবে। তো এই অবস্থা থেকে পরিত্রাণের জন্য আমরা কি করব, সেই বিষয়টি নিয়ে
আমরা কথা বলতে হবে। এখন দেখেন এরপর কি হলো। এখন আওয়ামী লীগ নেই, বিএনপির প্রথম শ্রেণীর নেতারা দম ধরে আছেন, তৃতীয় শ্রেণী চতুর্থ শ্রেণীর মানুষদেরকে দিয়ে রাজনীতি করাচ্ছেন। যেমন মনে করেন আপনারা খুব নাম শুনেন এনসিপির, বাংলাদেশে 1% মানুষও রিপ্রেজেন্ট করে না তারা। আপনি শুনছেন মঞ্জুর এবি পার্টি, 1% মানুষকেও তারা রিপ্রেজেন্ট করে না। তাহলে আমরা যেসব মানুষকে এখন সামনের দিকে দেখছি, মানে কি বলবো, একটা বড় সংখ্যাকে যখন আপনি ভাগ দেন, ভাগের একটা ফল হয়, আর যেটা ওই সংখ্যা দিয়ে ভাগ করার সমান বড় হয় না, তারা অবশিষ্ট থাকে। এখন অবশিষ্টরাই যখন বিশিষ্ট হয়ে যায় কোনো একটা সমাজ ব্যবস্থায়, ওই সমাজ অধপথে যেতে বাধ্য। তার মানে রাজনীতি এখন অবশিষ্টদের হাতে চলে গেছে। এই অবশিষ্টরা রাজনীতিকে এমন একটা হাতিয়ার হিসেবে ব্যবহার করেছে, ভাগ বাটোয়ারা করে খেয়েছে। এই মধ্যে ডক্টর ইউনূস ক্ষমতায় আসার এই 16 মাসের মধ্যে, 15 মাসের মধ্যে মোটামুটি 6,000 মানুষ কোটিপতি হয়েছে নতুন করে, আগেরগুলা বাদ। আগেরগুলো অনেকে ফকির হয়ে গেছে, বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, ব্যবসা প্রতিষ্ঠান জ্বালিয়ে দিয়েছে, কিন্তু নতুন এই 6,000 লোক যে কোটিপতি হলো, এরা কিসের কোটিপতি? 50 কোটি, 100 কোটি, 200 কোটি কোত্থেকে এসছে? সাদাবাজি করে এসছে। আপনি তো দুর্নীতি দমন কমিশন রেখেছেন, দেখি দুর্নীতি দমন কমিশনকে বলেন যে 6,000 যে নতুন কোটিপতি হয়েছে তাদের লিস্টটা দিয়ে তাদের বিরুদ্ধে তাদের সম্পদের হিসাব করেন। করবেন না, কারণ এরা আপনাদের লোক। এই 6,000 অবশিষ্ট ভোগী বাংলাদেশকে গত 1 বছরে ভাগ বাটোয়ারা করে খেয়েছে, মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। প্রতিষ্ঠিত যে ব্যবসা, প্রতিষ্ঠিত নীতিসিদ্ধ যে নিয়মসিদ্ধ যে ব্যবসা, সেটাকে মাটির সাথে লাগিয়ে দিয়েছে। প্রত্যেকটা বেসরকারি টেলিভিশন ছিল বিটিভির বিপক্ষে, মানে বিটিভি যেমন করে সরকারের গুণগান করত, এখন যারা আছে প্রত্যেকটা টেলিভিশন সরকারের গুণগান ছাড়া আর কোনো কথা বলে না। খালেদ মহিউদ্দিনের মতো লোক আওয়ামী লীগ করে, এইরকম কোনো লোককে নিয়ে তার মিডিয়াতে ডিবেট করতে সাহস করে না। কেন করে না? কারণ জানে তার মিডিয়াটিও ব্লক করে দেওয়া হবে। এখন এই অবস্থা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য ডক্টর ইউনূস যেই পথটি ধরেছেন, এই পথটির একটি অংশ ভারতে, আরেকটি অংশ বাংলাদেশে। এই দুইটি অংশের সাথেই আওয়ামী লীগের সম্পর্ক। বাংলাদেশে যিনি, যার সাথে নরওয়ে, সুইডেন আর ডেনমার্কের রাষ্ট্রদূতদেরকে দিয়ে খবর পাঠিয়েছেন ডক্টর ইউনূস, ঠিক একইভাবে তিনি ওই ইন্ডিয়াকেও খবর পাঠিয়েছেন। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে তো ডাইরেক্টলি যোগাযোগ করতে পারেন না, তিনি যেহেতু এখন ভারতের রাজনৈতিক আশ্রয়ে আছেন। তার মানেটা কি দাঁড়াচ্ছে? অদূর ভবিষ্যতে আপনারা এটা দেখলে অবাক হবেন না যে আওয়ামী লীগ আবার এই দেশে রাজনৈতিক শক্তি হিসেবে খুব তাড়াতাড়ি মাথা উঁচু করে দাঁড়াবে। অবশিষ্টভোগী যারা আছে, যারা অবশিষ্ট, যারা বিশিষ্ট হয়ে গেছে, তাদের পালানোর পথ থাকবে না। ভারত দিয়েও যেতে পারবেন না, বঙ্গোপসাগরের লোনা জলে ডুবতে পারবেন, ভার্মাও আপনাদেরকে জায়গা দেবে না। সুতরাং রেডি, গেট রেডি। আমাদের লোকেরা আসছে, আপনাদেরকে হত্যা করার জন্য আসছে না, আপনাদের বাড়ি জ্বালানোর জন্য আসছে না, আপনাদেরকে যে বাংলাদেশের 71-এর মহান মুক্তিযুদ্ধের পর যেই সংবিধানের ভিত্তিতে একটি রাষ্ট্র প্রতিষ্ঠা হয়েছে, 53 বছরের মানুষের জীবনে অনেক পরিবর্তন এনেছে, সেই আইনের ভিত্তিতে আপনাদেরকে বিচারের কাঠগড়ায় দাঁড়ানোর জন্য আমরা আসছি। এবং এই বিচারটি খুব নিখুঁত বিচার হবে। এই বিচারটি ওই যে যুদ্ধাপরাধীদের বিচার আপনারা যেভাবে করছেন, পৃথিবীতে প্রত্যেকটি দেশে বিচার হয়েছে, শত শত বিচার, শত শত বলবো না, 100 অন্তত হবে যে যুদ্ধাপরাধীদের, মানবতা বিরোধীদের বিচার হয়েছে। এর কোনো একটিও যুদ্ধকালীন ছাড়া অন্য কোনোভাবে সংগঠিত হয় নাই। কোনো রাজনৈতিকভাবে কোনো একটা রাষ্ট্রে সরকার বিরোধী আন্দোলনে যারা খুন হয়েছে, যারা মারা গিয়েছে, তাদের বিচার সাধারণ আইনে হয়েছে, যুদ্ধ অপরাধীদের বিচারে কোনোদিন হয় নাই। আপনারা এটা চেষ্টা করেছেন, চেষ্টা করে এই বিশিষ্ট বানিয়েছেন অবশিষ্ট আইনজীবীদেরকে, বিশিষ্ট বানিয়েছেন অবশিষ্ট লোকদেরকে, যাদেরকে আপনাদের খেয়াল খুশিতে জাস্টিস হওয়ার যোগ্য মনে করেছেন। সুতরাং এর পরিণতি কি হবে আগামী দিনের মানুষ দেখবে। তবে ভয়ের কোনো কারণ নেই। বাংলাদেশ আওয়ামী লীগ মাটি এবং মানুষের সংগঠন, তারা
বিচার করবে মাটি এবং মানুষকে সাথে নিয়ে, বাংলাদেশের প্রচলিত আইনে এবং সংবিধানের অধীনে। সুতরাং